হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা 2016 সালে রিলিজকৃত একটা আর্জেন্টিনার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, মানে টানেলের শেষ মাথায়। আর এই সিনেমাটি হচ্ছে একটা ক্রাইম থ্রিলার সিনেমা। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে, এর আগে তোমরা নিশ্চয়ই শুনেছিলে যে ব্যাংকের নিচ দিয়ে গর্ত করে তারপর ব্যাংকের ভেতরে ঢুকে টাকা চুরি হয়েছিল আমাদের দেশেই। তো এইরকম চুরি আসলে আর্জেন্টিনাতে অনেক আগে হয়েছিল এবং সেই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তবে বাস্তব ঘটনা থেকে জাস্ট আইডিয়াটা নেওয়া হয়েছে, বাট সিনেমাটি সিনেমার মতোই তৈরি হয়েছে। এখানে আমরা জাস্ট দেখবো হচ্ছে আমাদের যে নায়ক রয়েছে সে কিভাবে চোরের উপর বাটপারি করে। তো যাই হোক, আশা করি সিনেমাটি তোমাদের পছন্দ হবে। আর তাছাড়া যেহেতু আমরা হলিউড দেখি, কোরিয়ান দেখি, মাঝে মাঝে আর্জেন্টিনা ব্রাজিলের সিনেমা আমাদের দেখা উচিত, মানে অন্যান্য সংস্কৃতির সিনেমা আমাদের দেখা উচিত যে ওরা কেমন সিনেমা বানায়। তো বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাবো। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি বিজ্ঞাপনটাকে স্কিপ করে ডাইরেক্ট মূল ভিডিওতে যাবে, তোমার বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা একজন লোককে হুইল চেয়ার উপরে দেখতে পাই, যার নাম হচ্ছে জ্যাক। আর জ্যাক পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে একদিন তার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে সে তার বউ বাচ্চা সবাইকে হারিয়ে ফেলে এবং এর সাথে নিজের দুটো পাও হারিয়ে ফেলে। আর তার নিজস্ব একটা পৈতৃক বাড়ি ছিল, আর সেই বাড়িটিতে সে কুকুরের সাথে একাই থাকে। তবে তার কুকুরটি অনেক বেশি বয়স্ক হয়ে গিয়েছে, যে কারণে কুকুরটি এখন আর চলতে পারে না। তো এর জন্য সে ডক্টরের কাছে কল করে, বা ডক্টর পরিষ্কার জানিয়ে দেয় তোমার কুকুরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এখন এটার আর কিছুই করা পসিবল নয়, যে কদিন বাঁচে এটাই বোনাস, তার উপর কোন ওষুধই কাজ করবে না। কিন্তু জ্যাকের কুকুরটি ব্যথায় বেশ কাতরাচ্ছিল। তো এর জন্য জ্যাক করে কি, ইন্টারনেটে বেশ কিছু ঔষধ সম্পর্কে সার্চ করে, যার মাধ্যমে সে তার কুকুরকে কষ্ট না দিয়ে মারতে পারবে। আর তারপর সে করে কি, সেই ওষুধগুলো অর্ডার দিয়ে বিস্কিটের মধ্যে ওই ওষুধগুলো ঢুকিয়ে দেয়, যেটা খেলে তার কুকুর খুব শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে। কিন্তু তারপর সে তার কুকুরকে ওই বিস্কিট খাওয়াতে সাহস পাচ্ছিল না, কারণ বুঝতেই পারছে একটা প্রিয় জিনিসকে নিজের হাতে কে মারতে পারে। তো যাই হোক, সে যেহেতু একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার তৈরি করে, তো তার অফিস ছিল হচ্ছে বেসমেন্টে। তো একদিন সে যখন বেসমেন্টে কাজ করছিল, তার পাশের রুমের দেয়াল থেকে বেশ কিছু মানুষের আওয়াজ আসছিল। ওর ঘরের সাথে লাগানো আরেকটা ঘর ছিল, সেই ঘর থেকে আওয়াজ আসছিল। তো ওর কাছে মনে হচ্ছিল ওরা হয়তো ওকে নিয়ে কথা বলছে, মানে ও নিশ্চিত নয়। তো এর জন্য করে কি, দেয়ালের মধ্যে স্পিকার লাগিয়ে ওর কম্পিউটারের সাথে জুড়ে দেয়, যাতে ওখানে থাকা মানুষজন কি নিয়ে কথা বলছে, ওর ব্যাপারে কি বলছে সব শুনতে পায়। আর পরের দিন জ্যাক আবারও সেখান থেকে আরো বেশি কিছু লোকের আওয়াজ পাচ্ছিল। তো করে কি, কম্পিউটারের মাধ্যমে কথা শোনার চেষ্টা করে, কিন্তু কোনো কথাই বুঝতে পায় না। তো এর জন্য করে কি, ওরা চলে গেলে দেয়ালের মধ্যে ছোট্ট একটা ছিদ্র করে, যেটার মধ্যে একটা মাইক্রো ক্যামেরা এবং একটা মাইক্রোফোন ফিট করে দেয়। আর এটার মাধ্যমে ও যে শুধুমাত্র ওদের কথা শুনতে পারবে তা নয়, ওদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখতেও পারবে, রেকর্ডও করে রাখতে পারবে। তো যাই হোক, জ্যাকের তো এখন ইনকাম কম, ওর বাড়ির ওপরের ফ্ল্যাট খালি পড়ে রয়েছে। তো ওপরের ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য ও বিজ্ঞাপন দিয়েছিল। তো আমরা দেখতে পাই এই কারণে একটা মহিলা আসে, যার নাম হচ্ছে ডেইজি, মানে বাসা ভাড়া নেওয়ার জন্য, এবং তার সাথে একটা বাচ্চাও ছিল। তো মহিলাটি এসে বলে, আমি তোমার বাসার ওপরের অংশ ভাড়া নিতে চাই। তো জ্যাক তখন ওকে ভাড়া দিয়ে দেয়। আর তারপরে ডেইজি তার মেয়েকে নিয়ে এই বাসায় থাকার জন্য চলে আসে। আর এদিকে জ্যাক একটা জিনিস খেয়াল করে যে ডেইজির মেয়ে কখনোই কথা বলে না, সবসময় চুপ করে থাকে এবং বাসার মধ্যে বিভিন্ন সময় লুকিয়ে লুকিয়ে থাকে, মানে বিশেষ করে জ্যাককে দেখলে আরো বেশি লুকায়। তো বিষয়টা জ্যাক বুঝতেই পারে না। তো এদিকে আবার দেখা যায় ওই মহিলাটি, ডেইজি, যাকে দেখলে একটু মনে করো সুবিধার মনে হয় না, সে বারবার জ্যাকের সাথে কথা বলার চেষ্টা করে এবং জ্যাককে নানা রকম প্রশ্ন করার চেষ্টা করে। মানে ডেইজিকে দেখেই বুঝতে পারছে মেয়েটা খুব একটা সুবিধার নয়, আমার কাছে সন্দেহ হচ্ছে। এমনকি ডেইজি যখনই সুযোগ পায় তখনই বাসায় লাউড স্পিকারে গান বাজিয়ে নাচে। কিন্তু জ্যাকও মনে করো আবার একটা লনলি পার্সন, তো পারে কি মাঝে মাঝে ডেইজিদের বাসায় যেত।
যেত এবং আস্তে আস্তে ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আর বেশিরভাগ সময় জ্যাক করতো কি বেসমেন্টে কাটাতো এবং কম্পিউটারের সাথে যে ক্যামেরাটি লাগানো রয়েছে সেটা খেয়াল করতো। তো এই ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে ওই লোকেরা ফ্লোরে গর্ত করছে এবং ওরা কোনো বোমের ব্যাপারে কথা বলছিল যেগুলো ওরা ক্রিসমাসের দিন ব্লাস্ট করবে। তো এখানে জ্যাক বুঝতে পারে ওরা বড় ধরনের খারাপ কিছু প্ল্যান করছে যেটা ক্রিসমাসের দিন খোলাসা হবে। এমনকি জ্যাক ওদের কথা এটাও বুঝতে পারে যে ডেইজি ওদের সাথে মিলিত রয়েছে এবং জ্যাক পুরো ক্লিয়ার হয়ে যায় যে ডেইজি ওদেরই লোক এবং এখানে জাস্ট জ্যাকের উপরে নজরদারি রাখার জন্য ভাড়াটে হিসেবে এসেছে। আর এটা যেহেতু একটা মনে করো পাহাড়ি টাইপ এলাকা, তো এখানের বিল্ডিং এর স্ট্রাকচার হচ্ছে এমন এক বিল্ডিং এর ছাদ তো আরেক বিল্ডিং এর ফ্লোর, মানে এরকম একটা ব্যাপার। মানে যারা দার্জিলিং বা সিকিম গিয়েছো তারা ব্যাপারটা বুঝতে পারে আর কি। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি ডেইজি আসলে এই গ্যাং লিডারের গার্লফ্রেন্ড ছিল এবং ডেইজিকে আমরা ওই রুমেও দেখতে পাই। তো লিডার বলে তোমার তো এখানে আসা উচিত হয়নি, তুমি দ্রুত ফিরে যাও। আর এরপর সে ডেইজিকে একটা চাবি দেয়। তো ডেইজি এরপর সেই চাবিটা নিয়ে জ্যাকের উপরের তলাতে ফেরত আসে। আর পরের দিন ডেইজি যখন মার্কেটে যায় তখন জ্যাক করে মেয়ের সাথে কথা বলে কিছু তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটি জ্যাককে কোনো পাত্তাই দেয় না, যেন ভয় পায় এবং উল্টো কুকুরের কানে জ্যাকের কুকুরের কানে কানে কিছু বলে। তো জ্যাকের তখন একটু জানার ইচ্ছা হয় যে ও কি বললো কুকুরের কানে। তো এই জন্য জ্যাক করে কি কুকুরের গলাতে ছোট্ট একটা মাইক রেকর্ডার ফিট করে দেয় যাতে পরবর্তীতে শুনতে পায় যে ওই মেয়েটি কুকুরের সাথে কি কথা বলছে। আর এদিকে জ্যাক এতদিন ওদের উপর নজরদারি করে বুঝতে পেরেছে যে পাশের ঘরটাতে যে মাটির মধ্যে গর্ত করা হচ্ছে সেটা মূলত একটা ব্যাংক ডাকাতির প্ল্যান। মানে ওরা মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ বানাচ্ছে যেটার মুখ খুলবে একদম ব্যাংকের ভেতরে গিয়ে এবং সেখান থেকে টাকা নিয়ে এই জায়গা থেকে ওরা আরেক জায়গায় সুড়ঙ্গের মাধ্যমে ট্রলির সাহায্যে পাঠিয়ে দেবে। বিষয়টা আমি বুঝিয়ে বলি। গর্ত করে সরাসরি ব্যাংকে তো যাবে ওরা, আর ব্যাংকে থেকে ছোট একটা ট্রলির মাধ্যমে সেই টাকাগুলো এই ঘরে আসবে, কিন্তু জ্যাক ওই ট্রলিটা দেখে ফেলে। আর জ্যাক এটাও বুঝতে পারে যে ওই সুড়ঙ্গটা ওর ঘরের নিচ দিয়ে যাবে, মানে ব্যাংকটা হচ্ছে ওর ঘরের ওই পাশে, তো ওর ঘরের নিচ দিয়ে সুড়ঙ্গটা যাবে। তো যাই হোক, এরই মধ্যে জ্যাক একদিন দেখতে পায় ওদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, সেজন্য একটা লোককে ওই লিডার খুব নির্মম ভাবে মেরে ফেলে। তো এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়, জ্যাকও ভয় পেয়ে যায়। আবার জ্যাকের কাছে তো এই সবকিছু রেকর্ড হয়েছে। তো জ্যাক তখন চিন্তা করে পুলিশকে আমি সব জানিয়ে দিই, কিন্তু তখনও জানতে পারে যে ওদের সাথে পুলিশের খুব বড় লেভেলের একজন লোক জড়িত, আর ওই পুলিশটা মূলত এই লাশটাকে মনে করো গুম করে দেবে। এই কারণে জ্যাক পুলিশকে বলতেও সাহস পায় না। তো এরপর রাতের বেলা জ্যাক করে কি ডেইজির ওয়াইনের মধ্যে কিছু অজ্ঞানের ওষুধ মিলিয়ে দেয়, আর এরপর ডেইজি যখন ওই ওয়াইন পান করে তখন ও বেহুশ হয়ে যায়। আর তারপর জ্যাক করে কি ডেইজির হাত পা বেঁধে দেয় আর নিচে গিয়ে ওদের রেকর্ডিং শুনতে থাকে এবং ওখানে গিয়ে সে গ্যাং লিডার এবং গ্যাং লিডারের নিচের যে পর্দার লোক রয়েছে তার কথা শুনতে পারে এবং ওদের কথায় বুঝতে পারে যে পুলিশের যে বড় অফিসার যে ওদের সাথে জড়িত সে ওখানে এসেছিল এবং ওই পুলিশ অফিসার সাবধান করে দিয়েছে 747 নম্বর এবং 748 নম্বর যে লকার রয়েছে ওই দুইটা লকার কোনোভাবেই খুলবে না। আর এছাড়াও আরো কয়েকটা লকারের নাম্বার দিয়েছে যেগুলো খুললে অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে, ওগুলো তো কোনোভাবেই খোলা যাবে না। আর 747 আর 748 নাম্বারটা হচ্ছে ওই পুলিশ অফিসারের নিজেরই লকার আর কি। আর তোমরা ব্যাংকের লকারের সিস্টেমটা যারা যাও না তাদেরকে আমি বুঝিয়ে বলি। ব্যাংকের লকার হচ্ছে এমন একটা সিস্টেম, তুমি ব্যাংকের কাছ থেকে লকার ভাড়া নেবে এবং ওই লকারে তুমি কি রাখবে না রাখবে এটা তোমার ব্যাপার, তুমি যে কোনো কিছু রাখতে পারো। ব্যাংক নিজেও জানবে না যে ওটার মধ্যে কি রয়েছে এবং ব্যাংকের কাছে ওটার কপি চাবি থাকে না। তো যাই এদিকে যখন কিছুক্ষণ পর ডেইজির জ্ঞান ফিরে আসে তখন জ্যাক ওর কাছে যায় আর ওকে বলে তুমি এই খারাপ মানুষদের সাহায্য করছে কেন, ওরা তো সবাই ক্রিমিনাল। বাট ডেইজি তো শকড হয়ে যায়, প্রথমে স্বীকার করে না, বাট পরে জ্যাক যখন সব খুলে বলে তখন বলে যে ওটা আমার বয়ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ড হচ্ছে ওদের লিডার আর আমাদের অনেক টাকার প্রয়োজন, আমাদের একটা বাড়ি কিনতে হবে আর আমরা কারো কোনো ক্ষতি করবো না, আমাদের জাস্ট টাকা চুরি করতে হবে। কিন্তু জ্যাক তখন সেই ভিডিও ফুটেজটি দেখায় যেখানে ডেইজির বয়ফ্রেন্ড একটা মানুষকে একবারে নির্মম ভাবে মেরে ফেলে। তো এটা দেখে তো ডেইজির চোখে পানি চলে আসে আর ও জানতে পারে ওর বয়ফ্রেন্ড তো একটা খুনি, ডেঞ্জারাস খুনি। আর এদিকে ওদের লিডার এবং বাকি সব সাথীরা যে ছিল ওরা তো ক্রিসমাসের দিন ডাকাতি করবে, কারণ ক্রিসমাসের দিন অনেক আতশবাজি ফুটবে আর সেই সুযোগ ওরা বোম ব্লাস্টটা করবে। আর এই কারণে ওরা টানেলটাও বানিয়েছে আর ওই টানেল দিয়ে ট্রলির মাধ্যমে ওরা টাকাগুলো এক পাশ থেকে অন্য পাশে শিফট করবে। আর ওই ছোট টানেলটা তো আমরা জানি জ্যাকের বাড়ির নিচ দিয়ে যাচ্ছে, তো জ্যাক ওই বিষয়টা জানে, যে কারণে জ্যাক করে কি নিজের ঘরের নিচে একটা ছোট গর্ত করে। আর ওর প্ল্যান হচ্ছে যখন এই টাকাগুলো এখান দিয়ে যাবে ও উপর থেকে টাকাগুলো সরিয়ে দেবে। আর এই বিষয়টি ও ডেইজিকে বলে, কিন্তু ডেইজি বলে তুমি এসব করো না, তুমি ধরা পড়ে যাবে এবং তোমাকে কিন্তু মেরে ফেলবো ওরা। কিন্তু জ্যাক কোনো কথা শুনে না। আবার এইদিকে লিডার জেনে যায় ওরা যে টানেলটা বানাচ্ছে সেটা একটা ভুল রাস্তা হয়েছে, তো এই কারণে ওরা রাস্তা বদলাবে। আর এর সাথে ওরা ট্রলিটাকে বদলে দেয়, মানে যে ট্রলি দিয়ে ওরা টাকা এক স্থান থেকে অন্য স্থানে নেবে, কিন্তু এবার যে ট্রলিটা ওরা ব্যবহার করছে সেটা উপর থেকে ডাইরেক্ট বন্ধ থাকবে। তো এর মানে হচ্ছে জ্যাক চাইলেও এখন উপর থেকে টাকাগুলো আর চুরি করতে পারবে না, যেটার জন্য জ্যাক এতদিন ধরে প্র্যাকটিস করে আসছিল। তো জ্যাকেরও পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য জ্যাক করে কি রাতের বেলা চুরি করে ওই গর্তের ভেতর দিয়ে ওই টানেলে ঢুকে এবং পুরো টানেলটা চেক করে এবং টানেলের মধ্যে একটা পানির পাইপ দেখতে পায় আর তারপর ওই পাইপটির মাপ নেয়। আর এরপরও দেখতে পায় লিডার এবং ওর লোকজন ওই টানেলের ভেতরে আসছে। তো জ্যাক করে কি দ্রুত লুকিয়ে পড়ে আর ওরা চলে যাওয়ার পরে জ্যাক অনেক চালাকি করে আবার নিজের ঘরে ফেরত আসে। আর তখন আমরা দেখতে পাই ডেইজির মেয়ে বাসায় নেই আর জ্যাকের নজর যাওয়ার মনিটরের কাছে এবং মনিটরে জ্যাক দেখতে পায় যে ডেইজির মেয়ে ওই ডাকাতদের ঘরে গিয়েছে, কিন্তু ভাগ্য হলো ডাকাতরা এখন এখানে নেই। তো ডেইজির মেয়ে করে কি ওখানকার ডাকাতদের একজনের ঘড়ি উঠিয়ে নেয় যে আর কি সেকেন্ড ইন কমান্ড, কিন্তু তখনই ওই ডাকাত করে কি ভেতরে চলে আসে এবং তার ঘড়ি খুঁজতে থাকে, কিন্তু ঘড়ি তো ডেইজির মেয়ে নিয়েছে। কিন্তু ভাগ্য ভালো ডেইজির মেয়ে করেছে কি লুকিয়ে পড়েছে, কিন্তু ডেইজির মেয়েকে ওখানে খুঁজে বের করার আগে সেই পুলিশ অফিসার চলে আসে যে পুলিশ
পুলিশ অফিসার ওদের সাথে জড়িত। তো এখানে ওই পুলিশ অফিসার করে কি আবার একটা কাগজের টুকরা দেয় যেখানে সবগুলো লকার নাম্বার লেখা রয়েছে, যেগুলো খুললে অ্যালার্ম বাজবে আর যেগুলো খোলা যাবে না। আর এখানে পুলিশ স্পেশালি বলে দেয় 155 নম্বর লকার থেকে কিছু ডকুমেন্টস তোমাদের চুরি করে আনতে হবে, মানে একটা দলিল টলিল আনতে হবে আর কি আরেকবারই, যেটা পুলিশ অফিসারের দরকার। তো এই কথা বলে পুলিশ অফিসার চলে যায় আর তারপর ডেইজির মেয়েও ফেরত চলে আসে এবং জ্যাক ওকে ঘর আসতে সাহায্য করে। তো এখানে আমরা দেখতে পাই ডেইজির মেয়ে কিন্তু ওই জ্যাকের টানেল দিয়েই ওই ডাকাতদের ঘরে গিয়েছিল। তো যাই হোক জ্যাক ওই মেয়েটির কাছ থেকে ঘড়িটা নেয়। আবার এইদিকে ডেইজির ফোনে লিডারের কল আসে। তো এখন যদি ডেইজি কলটা রিসিভ না করে তাহলে তো লিডার বুঝে ফেলবে যে ডেইজির কোনো সমস্যা হয়েছে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডেইজিকে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। তো জ্যাক তখন ডেইজিকে বলে তুমি আমাকে সাহায্য করো, তুমি এখন তোমার বয়ফ্রেন্ডের সাথে ভালো মতো কথা বলবে। কিন্তু ডেইজি ডাইরেক্ট সাহায্য করতে মানা করে দেয়। আর তখন জ্যাক করে কি ওর মেয়ের যে রেকর্ডিংটা রয়েছে, মানে যেটা জ্যাক তার কুকুরের গলায় লাগিয়ে দিয়েছিল, ওই যে ডেইজির মেয়ে যে কুকুরের কানে কানে কিছু বলতো সেইটার রেকর্ড শোনায়। তো ওখানে মূলত ডেইজির মেয়ে বলেছিল ডেইজির যে বয়ফ্রেন্ড সে 2 বছর আগে থেকে যখন থেকে ডেইজির সাথে সম্পর্ক তখন থেকেই ওকে অনেক খারাপ জায়গায় স্পর্শ করছিল। এমনকি এটাও বলে আমার মা যখন আশেপাশে থাকে না তখন ওই লোকটি আমাকে খারাপ খারাপ জায়গায় স্পর্শ করে, আর এর জন্য আমি 2 বছর আগে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছি এবং বাসায় আমি সবসময় লুকিয়ে থাকি, কারণ আমার সবসময় ভয় হয় কখন আমার মায়ের বয়ফ্রেন্ড বাসায় চলে আসে। তো এটা শোনার পরে ডেইজি তো পুরোপুরি ভেঙে পড়ে যে আমার বয়ফ্রেন্ড আমার এইটুকু মেয়ের উপর এরকম অত্যাচার করছে এবং সে মন থেকে লিডারকে ঘৃণা করতে শুরু করে এবং জ্যাককে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো যাই হোক ডেইজি এখানে তার বয়ফ্রেন্ডের সাথে ভালো মতোই কথা বলে যাতে ওর বয়ফ্রেন্ড সন্দেহ না করে। আর এরপর সেই রাত চলে আসে যেদিন ওরা সবাই মিলে ডাকাতি করবে। তো যাই হোক ওরা ওই টানেলের মধ্যে বোম ফিট করে যাতে ওই ব্লাস্টের ফলে ওরা ওই ব্যাংক পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু ওরা বোম ব্লাস্ট করার আগেই জ্যাক সেই টানেলে পৌঁছে যায় আর ও করে কি ওই বোমগুলো পানির পাইপের সাথে লাগিয়ে ব্লাস্ট করে এবং নিজেই ব্যাংকের ফ্লোর ভেঙে পৌঁছে যায় হচ্ছে টাকার রুমে যেখানে লকার গুলো রয়েছে। তো ওখানেও গিয়ে করে কি 786 নম্বর লকার খোলে, 747 নম্বর, 748 নম্বর, মানে পুলিশের লকার গুলি খোলে। এছাড়াও আরো 2-1টা লকার খুলে সেখান থেকে টাকা এবং জিনিসপত্র নিয়ে চলে আসে। আবার এদিকে ওই ডাকাতরাও করে কি ব্লাস্ট করার চেষ্টা করে, কিন্তু ডাকাতদের ব্লাস্টে যেটা হয় জাস্ট পানির পাইপ ভেঙে যায় এবং ওই টানেলে পানি আসতে শুরু করে যেটা আস্তে আস্তে ওই টানেলটাকে ভরে দেবে। আর ডাকাতরা তখন করে ওই টানেল দিয়ে ব্যাংকের রুমে পৌঁছে যায় আর ওদের কিন্তু একটুও সন্দেহ হয়নি যে ব্যাংকের ফ্লোরটা জ্যাক ভেঙেছে। ওদের কাছে মনে হচ্ছে ওই ফ্লোরটা ওদের বোমের কারণে ভেঙেছে, মানে জ্যাক যে আগে কাম সারা করে চলে গিয়েছে এটা ওদের আইডিয়াও নেই। তো এরপর ওরা করে কি ব্যাংকের লকার থেকে টাকা পয়সা দলিলপত্র বের করা শুরু করে দেয় আর তারপর ওরা সেখানে পাঠিয়ে দেয় যেখানে লিডার এবং বাকি সাথীরা রয়েছে। কিন্তু এরপর ওরা যখন ফেরত আসতে যায় তখনই দেখতে পায় যে টানেলে অনেক বেশি পানি চলে এসেছে, যে কারণে 2টা ডাকাত যে 2 ডাকাত ব্যাংকে ঢুকেছে ওরা ব্যাংকের ভেতরে ফেসে যায়। আবার ব্যাংকের রুমে পানি উঠতে শুরু করেছে কারণ ওরা নিজেদের জীবন বাঁচাতে সেই লকারগুলো খুলতে হয়, যে লকারগুলো খুলে অ্যালার্ম বাজবে এবং পুলিশ এসে ওদেরকে বাঁচিয়ে নেবে। তো এভাবেই ওরা ফেসে যায়, পুলিশ আসে। কিন্তু এরই মধ্যে একজন আবার করেছিল কি ওই টানেল দিয়ে অলরেডি অনেক দূর চলে এসেছিল। তো জ্যাক ওরা আওয়াজ শুনে ওকে বাঁচাতে চেয়েছিল কিন্তু জ্যাককে দেখে আরো জোরে চিৎকার করতে থাকে। তো জ্যাক তখন ওকে আর সাহায্য করেন, ওকে মরার জন্য ছেড়ে দেয়, যার ফলে মৃত্যু হয়ে যায়। আর এদিকে লিডার এবং তার ভাই বাকি বন্ধুদেরকে নিয়ে এই টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক বাইরে পুলিশ এসেছে। তো জ্যাক তখন রাস্তায় বেরিয়ে যায় এবং বলে দেখুন আমার বাসায় পানি ভরে যাচ্ছে। তো পুলিশ ওর বাসায় আসে কিন্তু ওর বাসায় পানি ভরে যাওয়ার কারণে ও যে টানেল করেছে বা গর্ত করেছে এটা কেউ বুঝতে পারে না। আবার এদিকে যে পুলিশ অফিসারটি ছিল ওই পুলিশটাই কিন্তু ডাকাতদের সাথে জড়িত ছিল। তো ওই পুলিশটা করে কি জ্যাকের কাছে তার নাম্বার চায় কিন্তু জ্যাক করে কি নিজের নাম্বার না দিয়ে ডেইজির নাম্বার দিয়ে দেয়। আবার পুলিশ অফিসারেরও জ্যাকের উপর একটু সন্দেহ হয়েছিল, তো এর জন্য সে ডাকাতদের লিডারকে পাঠিয়ে দেয়। তো ডাকাতদের লিডাররা করে কি নিজেদেরকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয় কিন্তু জ্যাক তো আগে থেকে ওদের চিন্তা দেখেছে যে ওরা পুলিশ অফিসার নয়। তো তারপরে ভেতরে আসতে দেয়, কারণ এখন যদি ওদেরকে ভেতরে আসতে না দেয় তাহলে তো জ্যাক করে জানে মেরে ফেলবে। কিন্তু তখনই জ্যাক করে কি ডেইজির নাম্বার থেকে পুলিশ অফিসারকে মেসেজ করে বলে তুমি এখনই বাসায় চলে আসো, সব টাকা পয়সা কিন্তু ওরা নিয়ে যাচ্ছে। কিন্তু তখনই পুলিশ অফিসার ওই সাইড থেকে জানতে পারে তার যে লকার ছিল সেই লকার থেকে অলরেডি চুরি হয়েছে। তো এই জন্য সে রেগে ডাকাতের লিডারকে কল করে তোদের না বলেছিলাম যে 747, 748 লকার থেকে কিছু না নিতে, তারপর সেখান থেকে কেন নিয়েছিস? তো এর ফলে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। বাট এই ভুল বোঝাবুঝিটা তৈরি করিয়েছে কিন্তু আমাদের জ্যাক নিজেই, মানে ওই সব টেকনিক করে ওদের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছে। তো যাই হোক এখানে ডাকাতদের লিডার রাগ করে কি পুলিশ অফিসারের কল কেটে দেয় আর তখন জ্যাকের কাছে জিজ্ঞাসা করে এই বাসায় আর কে কে থাকে। জ্যাক বলে এখানে আমি একাই থাকি আর উপরতলা ভাড়া দেওয়া সেখানে মহিলার একটা মেয়ে থাকতো, বাট ওরা তো বাসা থেকে চলে গিয়েছে। বাট তখনই এখানে ডেইজির মেয়ে চলে আসে এবং জ্যাকের মিথ্যা সবার সামনে চলে আসে এবং ওরা বুঝে ফেলে জ্যাক কিছু লুকাচ্ছে। আর তারপর লিডার করে বাসার ভেতরে ঢোকে এবং দেখতে পাই ডেইজি গভীর ঘুমে রয়েছে। আর আমরা তো জানি কেন গভীর ঘুমে রয়েছে, জ্যাক তো ওকে ঘুমের ইনজেকশন দিয়েছে। তো লিডার তো রেগে যায় এবং জ্যাককে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, বাট জ্যাক সবগুলো প্রশ্নের ভুল উত্তর দেয়। আর এর ফলে লিডার অনেক রেগে যায় এবং ওর হুইল চেয়ারে লাথি মারে ও নিচে পড়ে যায় এবং ওর সমস্ত সাথীরা জ্যাককে অনেক মারে। আর তখনই ডেইজির ফোনে পুলিশ অফিসারের কল আসে এবং পুলিশ অফিসার বলে আমি তোমার বাসার বাইরে আছি, কিন্তু কল ধরে হচ্ছে ডাকাতদের লিডার। তো এখানে ডাকাতদের লিডার মনে করে যে পুলিশ অফিসার জ্যাকের সাথে জড়িত, মানে জ্যাকের সাথে মিলে ডাকাতদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। আবার পুলিশ অফিসার মনে করে জ্যাক ওই ডাকাতদের সাথে জড়িত এবং ডাকাতরা জ্যাকের সাথে মিলে পুলিশ অফিসারকে ফাঁকি দেওয়ার ট্রাই করছে। তো এর ফলে যেটা হয় ওদের দুজনের মধ্যে ঝামেলা বেঁচে যায় এবং এটাই তো জ্যাকের প্ল্যান ছিল। আর এ কারণে জ্যাক নিজের নাম্বার না দিয়ে ডেইজির নাম্বার দিয়েছে। তো যাই হোক তারপর ডাকাত দলের লিডার করে কি মাথা ঠান্ডা করে পুলিশ অফিসারকে বাসার ভেতরে নিয়ে আসে এবং এরপর
পুলিশ অফিসারকে অনেক খারাপভাবে মারতে শুরু করে। তো পুলিশ অফিসার তখন বলে আমি ওর সাথে জড়িত নেই, কিন্তু ও আমাকে এই নাম্বারটা দিয়েছিল। তো এরপর লিডার আবারও জ্যাকের কাছে প্রশ্ন করে যে তুই এই নাম্বার কেন দিলি। তো জ্যাক এখানে আরেকটা চাল চালে। জ্যাক বলে দেখো তোমাদের ধোকা দেওয়ার সমস্ত প্ল্যান হচ্ছে তোমার যে পার্টনার রয়েছে সেকেন্ড ইন কমান্ড তার। তো এরপর জ্যাক করে কি লিডারকে বানিয়ে বানিয়ে শোনায় যে তোমার সেকেন্ড ইন কমান্ড ও আমার এখানে এসেছিল, আমাকে বলেছে এই কাজ করার জন্য, এই জন্য আমি এটা করেছি। আর তুমি যদি এটা প্রমাণ চাও তাহলে তুমি ডেইজিকে প্রশ্ন করতে পারো, কিন্তু ডেইজিকে তো তোমার পার্টনারই বেহুশ করে রেখেছে। আর এই দেখো যে আমাদের ঘরে এসেছিল তার প্রমাণ হচ্ছে এই যে ওর ঘড়িটা আমার কাছে রয়েছে। আর এটা তো আমরা জানি যে এই ঘড়িটা তো ডেইজির মেয়ে নিয়ে এসেছিল। তো এর ফলে লিডার করেকে বিশ্বাস করে ফেলে যে তার সেকেন্ড ইন কমান্ডই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু লিডারের পার্টনারও বুঝতে পারে যে ওকে ফাঁসানো হচ্ছে, কিন্তু লিডার তো ওকে এখন মেরে ফেলবে। তো এর জন্য করে কি আগেই বন্দুক বের করে এবং লিডারের ভাইয়ের উপর গুলি চালাতে শুরু করে। তো এই বন্দুক যুদ্ধে লিডারের ভাই এবং তার পার্টনার দুজনেরই মৃত্যু হয়, কিন্তু লিডার তার ভাইয়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। আর লিডার যখন তার ভাইয়ের বডির সামনে বসেছিল তখনই সেখানে ডেইজি চলে আসে এবং বন্দুক উঠিয়ে নিজের করে কি লিডারকে গুলি করে। মানে বুঝতে পারছো মেয়ের গায়ে হাত দিয়েছে, ব্যাপারটা কেমন লাগতে পারে। আর তখন পুলিশ অফিসার বলতে থাকে তোমাদেরকে ধন্যবাদ, এবার আমি তোমাদেরকে সাহায্য করব, ওদের সবার বডি আমি গুম করে দেবো, চিন্তা করো না, বাট টাকার ভাগটা আমাকে দিও। তো জ্যাক তখন বলে কিসের টাকা? পুলিশ তখন বলে আমি জানি তুমি আমার লকার থেকে টাকা নিয়েছি, এছাড়াও ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে এসেছো, তো তুমি জাস্ট আমার টাকাগুলো আমাকে ফেরত দাও, বাকি টাকা তুমি নাও, কোনো সমস্যা নেই। তো জ্যাক তখন পরিষ্কার মানা করে দেয়, বলে আমি তো কোনো টাকাই নিইনি। তার উপর করে ওই পুলিশের ভিডিও দেখায় যে এই পুলিশ ডাকাতদের সাথে পুরো জড়িত এই প্ল্যান করেছে। তো পুলিশের এখন এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু পুলিশ চলে যাওয়ার আগে মনের দুঃখ করে কি কুকুরের যে বিস্কুটগুলো ছিল বিষ মেশানো সেই বিস্কুটটা খেয়ে ফেলে। তো এরপর পুলিশ ওই লাশগুলো নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই পুলিশের খাওয়া ওই বিস্কুটটা কাজ করা শুরু করে এবং পুলিশ একটা গাড়ির সাথে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর এর ফলে যেটা হয় সকল প্রমাণ সব গায়ে, পুলিশ যে মারা গেল তার গাড়িতে কিন্তু দেখা যাবে অতগুলো লাশ রয়েছে ডাকাতদের লাশ। তো ফাঁসবে পুলিশ, আর পুলিশ তো মারাই গিয়েছে। কিন্তু মাঝখান থেকে জ্যাক এবং ডেইজি অনেক টাকার মালিক হয়ে গেল এবং জ্যাক কি পেলো, একটা বউ পেলো, রেডিমেড একটা মেয়ে পেলো। এবং তারা এরপর নতুন করে পরিবার পরিকল্পনা করা শুরু করে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি এসে নতুন করে সংসার করা শুরু করবে। তো এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে, তবে আমার কাছে এই সিনেমাটি অ্যাভারেজ লেগেছে, খুব ভালো লাগেনি, খুব খারাপও লাগেনি। তবে নেক্সটে এরকম সিনেমা না আনারই চেষ্টা করবো। তো আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেভেস 420 নামে, সেখানে কিন্তু এখন থেকে এরকম পুরো ওয়েব সিরিজ রিলিজ পাবে। মানে আমরা এক ভিডিওতে বা 2 ভিডিওতে বা 3 ভিডিওতে একটা ওয়েব সিরিজ কমপ্লিট করে দেবো। এবং সেখানে তোমরা শুধুমাত্র কোরিয়ান ওয়েব সিরিজ তা কিন্তু নয়, তোমার সেখানে হলিউড ওয়েব সিরিজ, জাপানিজ ওয়েব সিরিজ, চাইনিজ ওয়েব সিরিজ, এমনকি ইন্ডিয়ান ওয়েব সিরিজও পাবে। মানে যে ওয়েব সিরিজটা নাম করবে সেই ওয়েব সিরিজটা আমরা সেভেস 420 চালাবো। তো সেভেস 420 লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা ওয়েব সিরিজ পছন্দ করো তারা অবশ্যই সেভেস 420 চলে যাবে এবং রেগুলারলি এখন থেকে সেভেস 420 কিন্তু ওয়েব সিরিজ তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি।